আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা লাফার্জ হোলসিম বা এলএইচবি এই স্টকটার অ্যানুয়াল রিপোর্ট 2024 অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস এন্ড ইউ ট্রেড, পাওয়ার্ড বাই ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। যাই হোক, ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। ভিডিওর শুরুতে আরেকটু কথা বলে নেই, আপনি যদি এই ভিডিওটা দেখাকালীন সময় আপনি ফ্রি না থাকেন অথবা ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনি এই ভিডিওটাকে আপনি ব্যস্ত থাকা অবস্থায় না দেখে আপনি এই ভিডিওটাকে ওয়াচ লেটার অথবা লাইক দিয়ে রাখুন। তাহলে আপনি পরে ওয়াচ লেটার থেকে দেখে নেবেন অথবা লাইক ভিডিও থেকে পরে দেখে নেবেন। এতে আপনি ফ্রি টাইমে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে পাবেন, কারণ আমাদের ভিডিওতে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ইনফরমেটিভ রাখার। তো আপনি যদি ফ্রি টাইমে ভিডিওটা দেখেন তাহলেই হয়তো আপনি বেস্ট ইউটিলাইজেশন ভিডিওটার করতে পারবেন। যাই হোক, ভিডিও শুরু করতেছি। আজকে আমরা যে স্টকটার অ্যানালাইসিস করব, এর টিকার এলএইচপি এবং কোম্পানি নেম লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, এবং এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি স্টক মার্কেটে সিমেন্ট সেক্টরে লিস্টেড একটি স্টক এবং এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। আমরা যদি এই স্টকটার শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস এ রয়েছে 63.97%, অলমোস্ট 64%, এন্ড ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে অলমোস্ট 21%, ফরেন হোল্ডিংস এ রয়েছে 1% এর মতো, দেন পাবলিক হোল্ডিংস এ রয়েছে 14% এর মতো। আর এই স্টকটা যদি ফ্রি ফ্লোট শেয়ার দেখি, এটা কিন্তু 35.94%। এই স্টকটার অথরাইজড ক্যাপ 1400 কোটি টাকা এবং এর পেড আপ ক্যাপ 1161 কোটি টাকা, আর এর মার্কেট ক্যাপ রয়েছে 5249 কোটি টাকা, আর এটার বাজারে শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 116 কোটির মতো। আর আমরা যদি 52x এর প্রাইস রেঞ্জ দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই স্টকটা কিন্তু 52x এর প্রাইস রেঞ্জের একদম মিনিমাল লেভেলেই বর্তমানে অবস্থান করতেছে, যেখানে কিন্তু তার 52x এর হাই প্রাইস 71 টাকা এবং 52x এর লো প্রাইস 44 টাকা 60 পয়সা, আর কারেন্ট প্রাইস 45.2 বা 45 টাকা 20 পয়সা। সো এদের যদি এমপ্লয়িজ সংখ্যা দেখি, বা এই বিজনেসটার এমপ্লয়িজ রয়েছে 672 জন, আনঅডিটেড পি 14.14, আর এছাড়াও এদের 2023 সালের ইপিএস ছিল 5 টাকা 12 পয়সা এবং বর্তমানে আনঅডিটেড পি 14.14। এনএভি রয়েছে 19 টাকা 14 পয়সা এবং এনএভি টু প্রাইস 2.4x, দ্যাট মিন্স তার এনএভির 2.4x দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে। আমরা এই ভিডিওতে কিন্তু ডিসেম্বর 2024 এর ডেটা অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব। শুরুতেই চলে আসে ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে এদের টোটাল অ্যাসেটস কিন্তু সময়ের সাথে সাথে বাড়তেছে, সো এটা একটা গুড সাইন, এবং টোটাল লায়াবিলিটিসটাও একটু বাড়তেছে, এটা খুব একটা গুড সাইন না। এবং আমরা দেখলাম যে লাস্ট ইয়ারের তুলনায় এই ইয়ারে টোটাল লায়াবিলিটিসটা অনেকটাই বেড়ে গিয়েছে। আর আমরা যদি তাদের ইকুইটির গ্রাফ দেখি, ইকুইটির গ্রাফেও কিন্তু আমরা একটু বাড়তেছে এমনটাই দেখতেছি, কারণ এই বছরগুলোতে অলমোস্ট সেম ছিল, দেন রিসেন্ট ইয়ারগুলোতে একটু বাড়তেছে, যদিও লাস্ট ইয়ারের তুলনায় এই ইয়ারে একটু কমে গিয়েছে। আর আমরা দেখতেই পাচ্ছি যে এদের কারেন্ট রেশিও 1x, দ্যাট মিন্স তাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিস এবং টোটাল কারেন্ট অ্যাসেটস অলমোস্ট সেম, সমান পর্যায়ে রয়েছে, এই কারণে কিন্তু 1x এর মতো আমরা পাচ্ছি। যাই হোক, আমরা এই কোম্পানিটার আর্নিংস এর ডেটা যদি চলে আসি, তো আর্নিংস এর ডেটায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে এদের 5 বছরের রেভিনিউ সিজিআর 9%, দ্যাট মিন্স গত 5 বছর তারা রেভিনিউ ইয়ার অন ইয়ার 9% করে ইনক্রিজ করেছে। তো এই যে ডিসেম্বর 2020 থেকে ইনক্রিজের এই সময়টার কথা আমরা বলতেছি। আর 10 বছরের রেভিনিউ সিজিআর 10.77%, সো এইখানে 10 বছর কিন্তু এই জায়গা থেকে তার কম্পেয়ারটা করা হচ্ছে। সো 10 বছরে ইয়ার অন ইয়ার 10.77% করে বাড়তেছে, এটা বেশ ভালো একটা ব্যাপার। এছাড়াও এই কোম্পানিটা যদি 5 বছরের নেট প্রফিট সিজিআর দেখি, তো 5 বছরের নেট প্রফিটের সিজিআর আমরা পাচ্ছি 17.06%। তো ইয়ার অন ইয়ার বা এই যে আমরা লাস্ট 5 বছরে কিন্তু খুব ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে। এই কারণে কিন্তু 5 বছরের নেট প্রফিটের সিজিআরটা খুবই ভালো এবং স্ট্রং একটা নাম্বার এসেছে। আমরা যদি আরো 10 বছরের নেট প্রফিটের সিজিআর দেখি, যেটা পাচ্ছি 5.85%, সো 10 বছর এখান থেকে হিসাব করলে 5.85%। তো এই ক্ষেত্রে যদি বলি, তার রেভিনিউ সিজিআর খুবই ভালো রয়েছে, রেভিনিউ অলমোস্ট ডাবল ডিজিট নাম্বারে গ্রো করতেছে, হুইচ ইজ ভেরি গুড। এবং নেট প্রফিটের সিজিআরও কিন্তু 5 বছরে বা লাস্ট ইয়ার গুলাতে খুবই ভালো করতেছে, তবে 10 বছরের টাইম হরাইজনে বা 2015 সালে কিন্তু বেশ ভালো নেট প্রফিট ছিল।
তো সেই হিসাবে কিন্তু এই বছর যেহেতু আগের বছরের চাইতে অনেকটাই কমে গিয়েছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে 10 বছরের নেট প্রফিট স্টেজের খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আর আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সো এই স্টকটার লাস্ট ইয়ারে মানে ডিসেম্বর 2024-এ অপারেটিং প্রফিট মার্জিন ছিল 21.34% এবং নেট প্রফিট মার্জিন ছিল 13.87%। আমরা কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনে খুবই ভালো একটা প্রফিট মার্জিন পাচ্ছি এবং নেট প্রফিট মার্জিনটাও কিন্তু বেশ ভালো একটা নাম্বার 14%-এর মতো। তবে একটা মাল্টিন্যাশনাল বা এলএইচবির মতো একটা কোম্পানির কাছ থেকে আমরা আরেকটু ভালো প্রফিট মার্জিন আশা করি, যেটা কিন্তু আমরা গত বছর তার কাছ থেকে পেয়েছিলাম অলমোস্ট 21%-এর মতো। তো এই বছর কিন্তু অনেকটাই প্রফিট মার্জিন কমে গিয়েছে। এছাড়াও আমরা যদি তার প্রফিট মার্জিনের গ্রাফটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর 2018 থেকে তার প্রফিট মার্জিন কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছিল এবং কারেন্ট ইয়ারে এসে অনেকটাই কমে গিয়েছে। তো এই বছর আসলে তার রেভিনিউ কমেছে অনেকটাই। তো রেভিনিউ, প্রফিট মার্জিন, নেট প্রফিট সবই কমেছে। এটার রিজন হলো সরকার যেহেতু আসলে এখন তেমন কনস্ট্রাকশন কাজ করতেছে না। তো সিমেন্ট সেক্টরের কিন্তু কনজিউমারের মধ্যে 30% কিন্তু কনজিউম গভর্নমেন্ট নিজে করে। তো সেই হিসাবে সরকারের যেহেতু আসলে এখন কোন রকম কোনো কনস্ট্রাকশন কাজ বা বড় প্রজেক্ট গুলা যেহেতু চলমান নাই, সো সিমেন্টের কনজাম্পশন কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যে কারণে রেভিনিউতেও আমরা দেখলাম যে রেভিনিউ ফল করেছে এবং নেট প্রফিট এবং প্রফিট মার্জিনও ফল করেছে। আর আমরা যদি তাদের রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড এর চার্টটা বা ট্রেন্ডটা দেখি, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বছরগুলোতে তাদের এই গ্যাপটা অনেক কম বা অনেক ছোট ছিল, বাট এই যে এই সময়গুলোতে এসে তারা কিন্তু এই গ্যাপটাকে বড় করতে পেরেছে, যেটা আবার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মার্জিন কিন্তু বেড়েছে। সো বুঝাই যাচ্ছে যে তারা কিন্তু তাদের যে কস্ট অফ গুডস সোল্ড এটাকে কন্ট্রোল করতে পারতেছে, হুইচ ইজ ভেরি গুড। তবে এই বছর কিন্তু তার রেভিনিউ কমলেও তার কস্ট অফ গুডস সোল্ড বেড়েছে। এই জায়গাটায় ডলারের রেট বাড়ার কিছুটা ভূমিকা অবশ্যই রয়েছে। যাই হোক, আমরা তাদের কিছু রেশিওস ডেটা দেখি। সো রেশিওস ডেটাতে আসলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অ্যাসেট টার্নওভার রেশিও। তো এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও বাড়তেছে, হুইচ ইজ গুড। এছাড়াও তাদের রিসিভেবলস টার্নওভার রেশিও 54.7x, আর ডেট রেশিও কিন্তু 0%, দ্যাট মিনস তাদের কিন্তু কোনো ডেট নাই। আর ডেট কভারেজ রেশিও যদি দেখি, যেহেতু তাদের কোনো ডেট নাই, সো ডেট কভারেজ রেশিও 606। দ্যাট মিনস তার অপারেটিং প্রফিট 606 টাকা, অপারেটিং প্রফিটের এগেইনস্টে 1 টাকা তার ইন্টারেস্ট বিয়ারিং কস্ট হিসেবে যাচ্ছে। তো এটা খুবই ভালো একটা ব্যাপার যে এই কোম্পানিটা কিন্তু একদমই জিরো ডেট একটা কোম্পানি, বা তার ডেট নাই বললেই চলে। এখানেও কিন্তু আমরা কোনো ডেট দেখতে পাচ্ছি না গত 5 বছরে, তো হুইচ ইজ ভেরি গুড। আর আমরা যদি ক্যাপেক্স টু রেভিনিউ রেশিও দেখি, সেটাও দেখতে পাচ্ছি 4.46%। দ্যাট মিনস সে তার রেভিনিউর 4.46% বা 5% এর মতো ক্যাপেক্সে খরচ করতেছে, এটাও বেশ ভালো। আর ক্যাপেক্স টু নেট প্রফিট কিন্তু 32%, এটাও মোটামুটি ভালোই বলা যায়। আর আরওএ এবং আরওই, আরওসি, আরওআইসি যদি দেখি, তো আরওএ মানে হলো রিটার্ন অন অ্যাসেটস। তো তার রিটার্ন অন অ্যাসেটস পাচ্ছি আমরা 10% বা 11% এর মতো, এবং আরওই পাচ্ছি 20.54 বা 21% এর মতো, এবং আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পাচ্ছি আমরা 35% এর মতো, এবং আরওআইসি বা রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল পাচ্ছি আমরা 21% এর মতো। তো এই যে তার রিটার্ন ডেটাগুলা, এটা বেশ ভালো একটা নাম্বার মনে হচ্ছে আমাদের, কারণ বর্তমানে ট্রেজারি বন্ডের ইল্ড সর্বোচ্চ লেভেলে রয়েছে, এটাও কিন্তু 13% এর মতো। তো সেইখানে কিন্তু এই এলএইচবি তে আমরা একটা আপসাইড দেখতে পাচ্ছি। এবছর সে তার রেভিনিউ ফল করেছে, তার নেট প্রফিট ফল করেছে, তারপরেও ভালো একটা রিটার্ন আমরা এলএইচবি থেকে দেখতে পাচ্ছি। সো এটা আমাদের কাছে ভালো লাগতেছে। আর আমরা যদি আরওই দেখি, আরওই দেখলে দেখতে পাচ্ছি যে জুন 2017 থেকে তার আরওই কন্টিনিউয়াসলি বাড়ে। এই বছর কিন্তু তার আরওই একটু কমে যায়, যেটা কমে এখন 20.54% এসেছে, যেটা কিন্তু এর আগের বছর 27% এর মতো ছিল। আমরা আশা করব তার রেভিনিউ এবং নেট প্রফিট আবার রিভাইভ করবে, রিভাইভ করে এই সংখ্যাটা 26.73 কে ছাড়িয়ে যাবে। যাই হোক, আমরা এ পর্যায়ে এই স্টকটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করব। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাচ্ছি যে তার পার শেয়ার ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে 5 টাকা 76 পয়সা, এবং তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল রয়েছে 7.8x। দ্যাট মিনস সে তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারের 7.8x দামে মার্কেটে ট্রেড হচ্ছে। সো এটা বেশ ভালো একটা ভ্যালুয়েশন। আর এছাড়াও যদি আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, এই কোম্পানিটা কিন্তু গত বছর অনেক বেশি ডিভিডেন্ড পে করেছে, যেটা 200% এর মতো ডিভিডেন্ড পে করেছে। সো এটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ একটা কোম্পানি আসলে 100% এর আশেপাশে ডিভিডেন্ড পে করলে সেটাই বরং প্রেফারেবল।
সে তার রিটেইনড আর্নিংস থেকে পে করে দিচ্ছে, বা মাঝে মধ্যেই তার মধ্যে সেই টেন্ডেন্সিটা দেখা যায় যে এই কোম্পানিটা তার রিটেইনড আর্নিংস থেকে পে করে দেয়। সো এটা আমাদের কাছে খুব একটা অ্যাপ্রিসিয়েটেবল মনে হচ্ছে না, বাট এই বছর যেহেতু তার ইপিএস ড্র করে, সো সে আসলে মার্কেটে একটা ধারাবাহিকতা বজায় রাখতে সে কিন্তু রিটেইন আর্নিংস থেকে পে করে দিয়েছে। এছাড়াও আমরা যদি দেখি ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও 117%, দ্যাট মিনস সে কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো চাইতে বেশি অ্যামাউন্ট ডিভিডেন্ড পে করে দিয়েছে, এটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো এইটাও আসলে মাঝে মধ্যে এটা মেনে নেওয়া যায়, বাট রেগুলার বেসিসে যদি এটা হয় সেক্ষেত্রে সমস্যা। তবে এদের কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে, সো আমরা আপাতত এটাতে একটা পজিটিভ সাইনই বলতেছি। দেন 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি, 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর 46.71%, দ্যাট মিনস গত 5 বছর ইয়ার অন ইয়ার তার ডিভিডেন্ড গ্রোথ ছিল 46.71%, যেটা খুবই সিগনিফিক্যান্ট একটা গ্রোথ। আর 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর পাচ্ছি আমরা 23.87%, সো এটাও আসলে খুবই সিগনিফিক্যান্ট একটা গ্রোথ। আর 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর পাচ্ছি আমরা 16.54%। তো বোঝাই যাচ্ছে যে এই স্টকটার কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোতে ভালো একটা গ্রোথ রয়েছে, এবং তারা খুব ভালো ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারতেছে, এটা অবশ্যই একটা ভালো সাইন। আর 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর যদি দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি 8.68%, সো এটাও আসলে খুবই ভালো একটা সাইন যে এই স্টকটা অলমোস্ট ডাবল ডিজিট নাম্বারে তার ফ্রি ক্যাশ ফ্লোকে গ্রো করতে পারতেছে। যাই হোক, আমরা এই স্টকটার ব্যালেন্স শিট অ্যানালাইসিস করলাম, আর্নিংস ডেটা দেখলাম, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলাম। তো রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে যদি আমরা এই স্টকটার ভ্যালুয়েশন করতে চাই, সো সেক্ষেত্রে আমরা এই স্টকটার ক্ষেত্রে হাইডেলবার্গকেই নিতে হবে। সো হাইডেলবার্গ সিমেন্ট, সো এটাকেই নিতে হবে, কারণ এই ক্যাটাগরিতে কিন্তু আরো অনেকগুলো স্টক লিস্টেড আছে, বাট তাদের কিন্তু ইয়ার এন্ড ডিসেম্বরে হয়ে থাকে না। তো আমরা যদি ওই সব স্টকের অ্যানুয়াল ডেটা নেই, সেক্ষেত্রে কিছুটা আমাদের এক্সাক্ট বা প্রপার ডেটা আমরা পাবো না, সেই হিসাবে আমরা হাইডেলবার্গের ডেটা নিয়েছি। বাট হাইডেলবার্গ যেহেতু এখনো ডিসেম্বর 2024-এর ডেটা পাবলিশ করে নাই, সে কারণে আমরা ডিসেম্বর 2023-এর ডেটা হাইডেলবার্গের জন্য নিচ্ছি। যাই হোক, হাইডেলবার্গের সাথে যদি আমরা জাস্ট একটু কম্পেয়ারও করি, সো আমরা দেখতে পাচ্ছি যে লাফার্জ হোলসিমের কিন্তু 5 বছরের আর্নিংস এর গ্রোথ রেট আমরা পাচ্ছি 17%-এর মতো, যেখানে কিন্তু আমরা হাইডেলবার্গের গ্রোথ রেটটা নেগেটিভ পাচ্ছি। তো আমরা এখানে হাইডেলবার্গের সাথে যদি ভ্যালুয়েশন করি, হাইডেলবার্গের সাথে ভ্যালুয়েশন করলে রিলেটিভ ভ্যালুয়েশনে আমরা 35%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। তো এই ক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো যে রিলেটিভ ভ্যালুয়েশন কিন্তু একটু ট্রিকি ব্যাপার, কারণ হাইডেলবার্গ যদি মার্কেটে ওভার ভ্যালুড থাকে, সেই হিসাবে লাফার্জ হোলসিমের প্রাইসিংও কিন্তু ওভার ভ্যালুড অবস্থায় আসবে। তো এটা একটা প্রপার ভ্যালুয়েশন এটা বলতেছি না, তবে মার্কেট সেন্টিমেন্ট অনুসারে যে সিমেন্ট সেক্টরের মধ্যে হাইডেলবার্গ ওভার ভ্যালুড থাকে, সেই হিসাবে অবশ্যই লাফার্জ হোলসিমের প্রাইসিংটাও বা ভ্যালুয়েশনটা একটু বেশি আসবে। সো আমরা তারপরও হাইডেলবার্গের সাথে যদি আমরা রিলেটিভ ভ্যালুয়েশন করি, আমরা 35%-এর মতো আন্ডার ভ্যালুড পাচ্ছি। যাই হোক, এই পর্যায়ে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটার ভ্যালুয়েশন করব। আমরা যদি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করি, সেটার জন্য আমরা এখানে তার টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট এবং নেট প্রফিটের অ্যামাউন্টটা নিয়েছি। তো আমরা এই স্টকটার জন্য তার ডিভিডেন্ড যে পে করেছে সেটার জন্য গত 10 বছরের গ্রোথ রেটটা নিয়েছি, যেটা নিয়ে অ্যাভারেজ পেয়েছি আমরা 79%-এর মতো। এছাড়াও আমরা যদি দেখি যে গত 5 বছরের ডিভিডেন্ড সিজিআরও কিন্তু 46% ছিল, এবং 10 বছরের ডিভিডেন্ড সিজিআরও কিন্তু 23%-এর মতো ছিল। তবে এই স্টকটা যেহেতু এখন তার অলমোস্ট একটা পিক প্রাইসিং লেভেলে রয়েছে, এবং আমরা জানি যে সিমেন্ট বা কনস্ট্রাকশন সেক্টর একটু সাইক্লিক্যাল একটা সেক্টর, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা পিক লেভেল এবং এইখান থেকে অনেক বেশি বাড়বে, বা এই যে এইখানে যে লেভেলে আমরা গ্রোথটা দেখতে পাচ্ছি, যে আর্নিংস এর গ্রোথও ডাবল ডিজিট নাম্বারে আমরা গ্রোথ পাচ্ছি, বা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টও আমরা ডাবল ডিজিট অথবা ডাবল ডিজিটেরও ডাবল অ্যামাউন্টে আমরা গ্রোথ পাচ্ছি। তো এত বেশি গ্রো করবে এটা আমরা ধরবো না, আমরা একটু কনজারভেটিভ থাকবো এই জায়গাটায়। তো কনজারভেটিভ থেকে আমরা ধরে নিচ্ছি যে এই স্টকটা তার ডিভিডেন্ড 3% করে ইয়ার অন ইয়ার গ্রো করবে কারেন্ট ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট থেকে নেক্সট 10 ইয়ার্স। তো সেই হিসাবে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসে 71 টাকা, এবং সেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 58% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। যাই হোক, এ পর্যায়ে আমরা ডিসিএফ মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব। ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা এই স্টকটার ফ্রি ক্যাশ ফ্লো অ্যামাউন্ট নিয়েছি এবং তার গ্রোথ রেট আগের বছরের সাথে বের করেছি। দেন এই সবগুলো নাম্বার যোগ করে আমরা অ্যাভারেজ করে যেটা পেয়েছি সেটা 18%। এবং এই ক্ষেত্রেও আমরা বলে নিচ্ছি যে এইখানে যেহেতু সে তার পিক লেভেলে বা তার বিজনেসটা যেহেতু পিক লেভেলে আছে আমরা ধরেই নিচ্ছি, তো এই জায়গাটাও আমরা একটু কনজারভেটিভ থাকবো।
তবে এখানে বলে নিচ্ছে যে আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরতেছি 3% এবং ডিসকাউন্ট রেট 12.75% ধরতেছি, যেটা কিন্তু বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। যাই হোক, আমরা যেহেতু বলে নিচ্ছি যে এখানে কনজারভেটিভ থাকবো এবং একই সাথে কিন্তু আমরা অ্যাভারেজ গ্রোথ রেট পেয়েছি 18%। সো কনজারভেটিভ থাকার পরে আমরা ধরতে যাচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স তার ফ্রি ক্যাশ ফ্লো 5% করে ইয়ার অন ইয়ার গ্রো করবে। তো যদি 5% করে ইয়ার অন ইয়ার গ্রো করে, সেই হিসাবে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 74 টাকার মতো, এবং যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 63% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা আরো একটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। রিসিডুয়াল ইনকাম মডেলে যদি আমরা এই স্টকটার ভ্যালুয়েশন করি, সেই ক্ষেত্রে আমরা এই স্টকটার টোটাল ইকুইটি নিয়েছি, টোটাল নেট প্রফিট নিয়েছি গত 10 বছরে, দেন এটার গ্রোথ নাম্বারগুলো আমরা নিয়েছি, নিয়ে অ্যাভারেজ করে আমরা টোটাল নেট প্রফিট পাচ্ছি 15% আর ইকুইটির গ্রোথ রেট পাচ্ছি 3.58%। আর এইখানেও কিন্তু আমরা পারপেচুয়াল গ্রোথ রেট এবং ডিসকাউন্ট রেট আগেরটাই ধরেছি। আমরা নেট প্রফিট আফটার ট্যাক্সের গ্রোথ রেটটা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স 6% করে নেট প্রফিট আফটার ট্যাক্স গ্রো করবে ইয়ার অন ইয়ার, এবং ইকুইটি গ্রো করবে ইয়ার অন ইয়ার, যেহেতু এখানে 3.58% পাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি যে 3% করেই ইকুইটিও গ্রো করবে। তো সেই হিসাবে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 46 টাকা, এবং যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 2% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা 4টা ভ্যালুয়েশন মডেলে এই স্টকটার ভ্যালুয়েশন করেছিলাম। সো সেই 4টা ভ্যালুয়েশন মডেলের একটা সামারি আমরা দেখে নিব। সো আমরা ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করেছিলাম এবং পেয়েছি 74 টাকার মতো ভ্যালুয়েশন, আর রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে আমরা পেয়েছি 61 টাকার মতো, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি 71 টাকার মতো, আর রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা 46 টাকার মতো। তো এই চারটাকে অ্যাভারেজ করলে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 63 টাকা, যেটা তার বর্তমান প্রাইস 45 টাকা 20 পয়সার এগেইনস্টে 39% অথবা 40% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। যাই হোক, আমরা এই স্টকটার ভ্যালুয়েশন দেখলাম। এ পর্যায়ে আমরা কিছু বিয়ারিশ এন্ড বুলিশ টেকওয়েজ দেখব। শুরুতেই যদি আসি বুলিশ টেকওয়েজে, তো সেক্ষেত্রে প্রথম পয়েন্টে আমরা পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল রেজিলিয়েন্স এন্ড গ্রোথ। তো আমরা দেখলাম যে এই স্টকটা বা এই কোম্পানিটা তার নেট প্রফিট করেছে 3,819 মিলিয়ন অথবা 381 কোটি টাকার মতো 2024-এ, যেখানে কিন্তু ম্যাক্রো ডেটা একটু ডাউন ছিল বা একটু টাইটেনিং অবস্থায় ছিল, তারপরেও কিন্তু সে খুব ভালো একটা নেট প্রফিট করেছে। তো এটা আমাদের কাছে অবশ্যই ভালো মনে হয়েছে। এছাড়াও 5 বছরের রেভিনিউ সিজিআর পেয়েছি আমরা 9.07% এবং 5 বছরের নেট প্রফিটের সিজিআর পেয়েছিলাম 17.06%। সো এটা আমাদের কাছে খুবই স্ট্রং ফান্ডামেন্টালস মনে হচ্ছে। যদিও এই কোম্পানিটা তার পিকে আছে সেটা আমরা ধরেই নিচ্ছি, তারপরেও কিন্তু এটা বেশ ভালো একটা নাম্বার যে পিকে থাকার পরেও বা পিকে থাকা অবস্থায় এত ভালো গ্রোথ বা এত ভালো গ্রো কিন্তু অন্য কোম্পানিগুলো করতে পারে না। দেখা যাক সামনের দিনগুলোতে কনস্ট্রাকশন সেক্টরে যদি একটু ডাউনওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাই, সেক্ষেত্রে এই কোম্পানিটা কেমন পারফরমেন্স করে। তো এছাড়াও আমরা দেখলাম যে এই কোম্পানিটা কিন্তু একটা জিরো ডেট কোম্পানি ছিল, তো এটা খুবই ভালো একটা ব্যাপার বা পজিটিভ একটা ব্যাপার। আর 2 নম্বরে যদি আসি আমরা, সেক্ষেত্রে অপারেশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্ট্রেংথ দেখেছি আমরা এই কোম্পানিটার ক্ষেত্রে। যেমন এদের কিন্তু অ্যাগ্রিগেট বিজনেস 31% বেড়েছে গত বছর। সো অ্যাগ্রিগেট বিজনেসের মধ্যে কিন্তু তারা কনক্রিট সেল করতেছে, তারপর আরো বেশ কিছু প্রোডাক্ট তারা নিয়ে এসেছে যেটা কিন্তু সিমেন্টের বাইরে। তো ওই প্রোডাক্ট গুলার সেল তাদের 31% বেড়েছে আগের বছরের তুলনায়, যেটা খুবই ভালো একটা ব্যাপার। এবং একই সাথে কিন্তু এটা তাদের রেভিনিউ ডাইভার্সিফাই করার একটা অপরচুনিটি। তো এরপরে আমরা পাচ্ছি যে ইনোভেটিভ প্রোডাক্টস, তারা হোলসিম ওয়াটার প্রোটেক্ট এন্ড সুপারক্রিট প্লাস এই দুইটা সিমেন্ট ব্র্যান্ড নিয়ে এসেছে। এইগুলার সেলও কিন্তু আমরা বাড়তে দেখেছি। সো গত বছর এই যে হোলসিম ওয়াটার প্রোটেক্ট, এটা সেল 19% বেড়েছে আগের বছরের তুলনায়, এবং সুপারক্রিট প্লাস এর সেল কিন্তু 63% বেড়েছে। এই জায়গাটায় তারা তাদের প্রোডাক্টে ইনোভেশন এনে তাদের সেল বাড়ানোতে একটা ভূমিকা রাখতেছে। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার মনে হয়েছে আমাদের কাছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ট্রান্সফরমেশন। সো ওয়ান অ্যাপ, তো তারা একটা অ্যাপের মাধ্যমে তাদের প্রোডাক্টটা ডিরেক্ট রিটেলারদের কাছে পৌঁছে দেওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট করতেছে, যেটার কারণে কিন্তু তাদের মার্জিন 28% বেড়ে গিয়েছে। সো এই জিনিসটা তারা হয়তো প্রমোশনটা যদি আরো বড় পরিসরে করা শুরু করে, সেক্ষেত্রে এখান থেকে তারা একটা প্রফিট পাবে। সো এইখানে তারা তাদের প্রোডাক্টে বা তাদের বিজনেসে ডিজিটাল ইনোভেশন নিয়ে আসতেছে। সো ওভারঅল কিন্তু তাদের অপারেশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্ট্রেংথটাকে আমাদের কাছে ভালোই মনে হয়েছে। এছাড়াও যদি তাদের সাস্টেনেবিলিটি লিডারশিপটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা সাস্টেনেবিলিটি লিডারশিপের কারণে গত বছর পাওয়ার কনজাম্পশন 4% কমাতে পেরেছে এবং ফ্রেশ ওয়াটার কনজাম্পশনও কিন্তু 4% কমেছে।
তো এটা কিন্তু একই সাথে কস্ট এফিসিয়েন্সি বাড়াচ্ছে এবং একই সাথে তারা কিন্তু সাস্টেনেবিলিটিতে কন্ট্রিবিউট করতেছে। সো এটাও আমাদের কাছে একটা পজিটিভ ব্যাপার মনে হয়েছে। এরপর 4 নম্বর পয়েন্টে আসে মাইক্রো ইকোনমিক টেলউইন্ডস। এখানে আমরা লিখেছি যে বাংলাদেশে যদি ফরেন ইনভেস্টমেন্ট আসে ইন ফিউচার এবং তারা যদি ফ্যাক্টরি স্থাপন করে বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশনে একটা ডিমান্ড হয়তো বা দেখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে এরা যেহেতু একটা সিমেন্ট কোম্পানি বা একটা সিমেন্ট বিজনেস করে থাকে, এছাড়াও এদের কনক্রিট সহ আরো বেশ কিছু বিজনেস রয়েছে, তো সেই হিসাবে এরা একটা অ্যাডভান্টেজ হয়তো পাবে। আর ইনফ্লেশন কমে আসলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং প্রাইভেট কনস্ট্রাকশন কিন্তু বেড়ে যাবে। তো একই সাথে এই জায়গাটায় প্রাইভেট কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটু বলে নিতে হচ্ছে যে আমাদের দেশে কিন্তু দেখা গিয়েছে লাস্ট কয়েক মাস রেমিটেন্স ইনকাম অনেকটাই বেড়ে গিয়েছে। তো রেমিটেন্সের ইনকাম যখন আসে তখন কিন্তু যে যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু দেশে তারা বিভিন্ন রকম কনস্ট্রাকশনে কাজ করে থাকে। তো সেই হিসাবে হয়তো সিমেন্ট সেক্টরে কনজাম্পশনে এই যে প্রাইভেট কনস্ট্রাকশন এরা একটা ভালো ভূমিকা রাখবে সামনের দিনগুলোতে, এমনটাই আমাদের প্রত্যাশা। এবং 5 নম্বরে রয়েছে আমরা এই স্টকটাকে কিন্তু অলমোস্ট 40% আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি। এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার বিয়ারিশ টেকওয়েজ দেখবো। সো বিয়ারিশ টেকওয়েজে আসলে শুরুতেই আসে এনার্জি রিস্ক। আমরা তাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে দেখেছি যে তারা জালালাবাদ গ্যাস লিমিটেড কোম্পানির সাথে একটা চুক্তি ছিল তাদের, যেটা কিন্তু 2026 সালের পরে জালালাবাদ কিন্তু আর এই চুক্তিটা এক্সটেন্ড করবে না, এটা তাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে। তো এই চুক্তিটা কি একটু যদি শর্টলি ব্রিফ করি, তো সেই ক্ষেত্রে বলতে হয় তারা জালালাবাদ গ্যাস কোম্পানির সাথে 2005 সালের দিকে 20 বছরের একটা চুক্তি করে। তো ওই 20 বছরের চুক্তিতে তারা 20 বছর আগে গ্যাসের একটা প্রাইস সেট করে, ওই প্রাইসেই কিন্তু গত 20 বছর তারা পে করে আসতেছিল গ্যাসের কস্টিং। তো এখন নতুন করে জালালাবাদ কিন্তু তাদের সাথে চুক্তি এক্সটেন্ড করতে চাচ্ছে না। এটার ফলে যেটা হবে যে তাদেরকে কিন্তু নতুন প্রাইসে গ্যাসের কস্টিং বা গ্যাসের বিল তাদেরকে দিতে হবে। তো নতুন করে বা গত 20 বছরে যেহেতু গ্যাসের প্রাইস অনেক বেড়ে গিয়েছে, এইখানে কিন্তু তাদের কস্ট অফ গুডস সোল্ড অনেকটাই বেড়ে যাবে। এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সেক্টর এন্ড মার্জিন প্রেসার। সো এই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে কনস্ট্রাকশন যেহেতু একটা সাইক্লিক্যাল সেক্টর, সো এইখানে তাদের ডিমান্ডটা কমে যাওয়ার একটা চান্স রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে কস্ট অফ গুডস সোল্ড কিন্তু গত বছরের তুলনায় 6.5% গ্রো করেছে এবং নেট প্রফিট মার্জিন কিন্তু 13.87% বা 14% এর মতো হয়েছে, যেখানে কিন্তু 23 সালে ছিল 21% এর মতো। সো তাদের কিন্তু নেট প্রফিট মার্জিনও কমে যাচ্ছে এবং কস্ট অফ গুডস সোল্ড বেড়েছে। তো এই জায়গাটাও আমাদের কাছে একটু রিস্ক মনে হয়েছে। এবং জালালাবাদ গ্যাস কোম্পানির সাথে তাদের যদি চুক্তিটা এক্সটেন্ড না হয় সেক্ষেত্রে কিন্তু এই মার্জিনটা আরো কমে যাওয়ার চান্স রয়েছে। আর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি কনসার্ন। এই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে তারা 205% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। এটা কিন্তু তাদের খারাপ সময়ে হয়তো সাপোর্ট দিতে পারতো, তো এটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয় নাই। এছাড়াও হাই ট্রেজারি ইল্ডের ব্যাপারটা চলে আসে, যে বর্তমানে 30%-এর মতো যেহেতু রিস্ক ফ্রি অ্যাসেট ক্লাসে রিটার্ন পাওয়া যায় বা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইকুইটি ইনভেস্টমেন্ট কিন্তু ইনভেস্টরদের কাছে লুক্রেটিভ মনে হবে না এবং স্টকের প্রাইসে কিন্তু ভ্যালুয়েশন আসতে একটু সময় লাগবে। এগুলোই ছিল তাদের জন্য বিয়ারিশ টেকওয়েজ। আমরা কিন্তু এই ভিডিওতেই এই স্টকটার একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করতাম, বাট ভিডিওটা যেহেতু অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করব আলাদা একটা ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিতে, এবং সেই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিওর লিংক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।